ডক্টর, আমার ভাইয়া যে একটা গিদর, সেটার ভিত্তিতে একটা সার্টিফিকেট লিখে দিন। তরুণ ডাক্তার মিস্টার সায়ান চৌধুরী এমন কথা শুনে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে সামনের চেয়ারে বসা ষোড়শীর দিকে। স্নিগ্ধ মুখে অপরাধ বোধের লেশমাত্র নেই মেয়েটির, বরং তার চোখে মুখে এক ধরনের দৃঢ়তা, যেন এই দাবিটাই সবচেয়ে স্বাভাবিক। মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে পড়েন সায়ান। এমন অদ্ভুত অনুরোধ এর আগে তার জীবনেও কোনো রোগী করেনি। ষোড়শীর হাস্যোজ্জ্বল চেহারার দিকে তাকিয়ে একদিকে যেমন বিস্মিত, অন্যদিকে চুপচাপ ভেবে চলে কি উত্তর দেবে। সায়ানকে চুপ করে বসে থাকতে দেখে নাবিহা চোখে মুখে বিরক্তের রেশ ফুটিয়ে বলল, কি হলো আঙ্কেল, দিন একটা সার্টিফিকেট। সায়ান সম্বিত ফিরে পেয়ে মাথা নিচু করে বলল, বয়স কত আপনার? নাবিহা সোজাসুজি উত্তর দেয়। সায়ান বয়স শুনে বলে, তা পিচ্ছি, তোমার সাথে আর কে এসেছে? এ কথা শুনে খানিকটা রেগে গিয়ে নাবিহা বলল, আমাকে পিচ্চি বলবেন না, একদম বলে দিচ্ছি। আপনি জানেন আমি কিসে পড়ি? নিউ 10-এ পড়ি আমি। সায়ান কলম ঘোরাতে ঘোরাতে বলল, তা আমাকে কোন দিক থেকে আঙ্কেল মনে হয় আপনার? সায়ানের কথা শুনে নাবিহা ভ্রু কুঁচকে বলল, আপনাকে আঙ্কেল তো মনে হয় না, কিন্তু ডক্টরও মনে হয় না। আপনি কি আসলেই ডক্টর? সায়ান হেসে কলম টেবিলে রেখে এক হাতের ভাঁজে অন্য হাত রেখে বলল, পিচ্ছি মেয়ে, আপনার জন্য আসলেই নিজেকে ডাক্তার মনে হচ্ছে না। নাবিহা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, একবার পিচ্চি বললেন, আর একবার বলবেন না, ঠিক আছে? সায়ান এবার চোখ বড় বড় করে বলল, ও, ভুল হয়ে গেছে। আসলে আপনার মতো নিউ 10-এর ছাত্রীর জন্য তো বড় মেয়ে শব্দটাই মানানসই। নাবিহা সোজাসুজি তাকিয়ে রইল সায়ানের দিকে। আমার ভাইয়ার ব্যাপারে সার্টিফিকেট চাইতে এসেছিলাম, আর আপনি এখানে ফালতু কথা বলছেন। সায়ান প্রেসক্রিপশন হাতে নিয়ে বলল, ঠিক আছে, আপনার ভাইয়ার জন্য সার্টিফিকেট লিখে দিচ্ছি। আপনি ভালো ডক্টর হয়ে থাকলে লিখুন সার্টিফিকেট, কিন্তু আঙ্কেল, মানে ডক্টর সাহেব। সায়ান মাথা নাড়তে নাড়তে বলল, আপনার কথাই তো মনে হচ্ছে আপনার ভাইয়ের জন্য সার্টিফিকেট না লিখে আপনার জন্যই একটা লিখতে হবে। একথা শুনে চোখ গরম করে তাকায় নাবিহা। সায়ান তখন ভয় পাওয়ার অভিব্যক্তি প্রকাশ করে বলল, আচ্ছা দিচ্ছি, কিন্তু তার আগে তো ঘটনা জানতে হবে। এই সার্টিফিকেটের ঘটনা কি খুলে বলুন তো শুনি। নাবিহা শান্ত হয়ে বসে বলতে শুরু করে, আজ থেকে প্রায় 1.5 বছর আগের কথা। আমার অ্যালার্জি হয়। ডক্টর কিছু টিপস দেন, তার মধ্যে একটা হলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার, শরীরে যেন ঘাম না হয় ইত্যাদি। এতটুকু শুনে সায়ান বলল। হ্যাঁ, ডক্টর তো ঠিকই বলেছেন। নাবিহা খানিকটা বিরক্ত হয়ে বলল, আমার কথা আগে শেষ করতে দিন। আচ্ছা আচ্ছা বলুন। তারপর ডক্টর প্রেসক্রিপশন লিখে দেন, আর এই প্রেসক্রিপশনই হয়েছে আমার কাল। আমার ভাইয়া অনেক গিদর, যেমন ধরুন ও প্রতিদিন গোসল করতে চায় না, আম্মু বকাঝকা করে গোসলে পাঠায়, এমন আরো অনেক কিছু। তো আমি যখনই ওকে গিদর বলি তখন বলে, তোর সার্টিফিকেটটা কই? সেই প্রেসক্রিপশনকে ও সার্টিফিকেট বলে। আর বলে তো বলে, বলার সময় মুখভঙ্গি এমন করে যে আমার রাগে শরীর জ্বলে যায়। আর তাই ওর জন্য আমি একটা সার্টিফিকেট নিতে এসেছি। ডক্টর একটু হেসে বললেন, তাহলে আপনি চান আমি আপনার ভাইয়ার জন্য গিদর সার্টিফিকেট লিখে দিই? নাবিহা মাথা ঝাঁকিয়ে বলল, জি অবশ্যই। আর সেটা যেন এমন হয় যে সে কোনো অজুহাত দিয়ে এড়াতে না পারে। সাথে ওর নাম ফারিস উল্লেখ করে দিবেন। ডক্টর একটু ভেবে বললেন, আচ্ছা, এটা তো বেশ অদ্ভুত আবদার, তবে মজার ব্যাপার। আমি লিখছি, তবে শর্ত একটাই, আপনার ভাইকে সেটা দিয়ে আপনার এবং তার দুজনের মধ্যকার মজার সম্পর্ক আরও ভালো করতে হবে। ডক্টর প্রেসক্রিপশনের কাগজে হাসি হাসি মুখে লিখলেন, সার্টিফিকেট অফ গিধরপনা। আমি ডক্টর সায়ান ঘোষণা করছি যে নাবিহার বাই ফারিস তার বোনের কথায় শতভাগ গিধরপনার যোগ্য। তাই এই গিধরপনার শাস্তি হিসেবে তাকে প্রতিদিন গোসল করতে হবে এবং বোনের কথায় হাসি মুখে মাথা ঝাঁকাতে হবে।
তার পিচ্চি বোনটাকে একদম জ্বালাতন করবে না। নাবিহা কাগজটা হাতে নিয়ে খুশিতে লাফিয়ে উঠল। এবার দেখার পালা কিভাবে আমার ভাইয়ের মুখভঙ্গি পাল্টায়। আচ্ছা ডক্টর, আপনার চার্জ কোথায় দিতে হবে? আপনার কাছে নাকি বাইরে? সায়ান কথা থামিয়ে দিয়ে বলল, দিতে হবে না, আপনি দ্রুত বাসায় যান। বাচ্চা মেয়েটা হারিয়ে গেছে ভেবে কান্নাকাটি করতে পারে আপনার মা। সায়ানের কথা শুনে মুখ ভেঙচি কেটে কেবিন থেকে বেরিয়ে যায় নাবিহা। তার কাজ হাসিল হয়েছে বলে আর কিছু বলল না সায়ানকে, না হলে দুটো কথা শুনিয়ে তবেই যেত সে। এদিকে সায়ান মুচকি হেসে মনে মনে বলে, এত অদ্ভুত মেয়ে জীবনের দেখিনি। মেয়েরা সাধারণত খুব দ্রুতই পরিণত হয়, কিন্তু এই মেয়েটা এখনো বাচ্চার মতো রয়ে গেছে। তা না হলে কেউ এমন পাগলামি করে? পরক্ষণেই আবার নিজেকে সামলে বলল, উফ, শয়তান ভালো করেই কাবু করেছে আমায়। তা না হলে এই বেপর্দা মেয়েটার সাথে এত কথা বলি। তাছাড়া আরও অনেক কিছু ভেবে আবার কাজে মন দেয় সায়ান। অফিস থেকে ফিরে সন্ধ্যাবেলা সায়ান ক্লান্ত শরীরে বিছানায় শুয়ে ফেসবুক স্ক্রল করছিল। সারাদিনের পরিশ্রমের পর এটি যেন তার জন্য কিছুটা আরামের সময়। একের পর এক পোস্ট স্ক্রল করতে করতে হঠাৎ একটি স্ট্যাটাস দেখে তার চোখ কপালে উঠল। স্ট্যাটাসটি তারই লেখা সেই প্রেসক্রিপশনের ছবি, যেটি আজকে এক মেয়ের অনুরোধে লিখে দিয়েছিল। কিন্তু এইবার সেটি প্রেসক্রিপশন নয়, সেটি পরিণত হয়েছে অদ্ভুত এক সার্টিফিকেটে। আরও চমৎকার বিষয় হলো স্ট্যাটাসটি শেয়ার করেছে তার বন্ধু ফারিস জামিল। পোস্টে ক্যাপশনও জুড়ে দিয়েছে ফারিস। অবশেষে ডক্টরও বুঝে গেলেন আমি যে গিঘর। তার এমন পোস্ট দেখে মানুষজন হা হা রিয়েক্টে ভাসিয়ে তুলছে আর কমেন্ট বক্সে ইচ্ছামতো মজা নিচ্ছে। আরেকটা বন্ধু সায়ানকে মেনশন করে লিখেছে, কিরে, এটা তোর প্রেসক্রিপশন না? সায়ানের মুখটা লাল হয়ে গেল রাগে আর লজ্জায়। মাথার ভেতরে একের পর এক চিন্তা আসতে লাগলো। সে ভেবেই পাচ্ছিল না ফারিস কিভাবে এই প্রেসক্রিপশন পেল, আর মেয়েটি বা এটি ফারিসের কাছে কিভাবে পৌঁছে দিল। এই ঘটনার পর সায়ানের মনে অস্বস্তি আর ভাবনার এক অদ্ভুত মিশ্রণ তৈরি হলো। সে ভাবল ফারিসের সঙ্গে এই বিষয়ে কথা বলা দরকার, কিন্তু তার আগে কিভাবে পুরো ঘটনাটি এই জায়গায় পৌঁছালো সেটাও খুঁজে বের করতে হবে। বন্ধু ফারিসের ফোনে কল করলো, কিন্তু রিসিভ করছে না। সায়ান ফোন রেখে কিছুক্ষণ চুপচাপ শুয়ে রইল। ফারিস কেন ফোন ধরছে না তা ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ল। সায়ানের ঘুম ভাঙার পর ফোনের রিংটোন শুনে সে দ্রুত ফোনটা হাতে নিল। স্ক্রিনে ভেসে উঠল ফারিসের নাম। সায়ান মুহূর্তের মধ্যে কল রিসিভ করে বলল, হ্যালো ফারিস, এতক্ষণ ধরে কোথায় ছিলি? আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। ওপাশ থেকে ফারিস প্রবল রাগ আর ক্ষোভ নিয়ে বলল, শালা, আমার 12টা বাজিয়ে দে, এখন আবার আমাকে খুঁজছিস? তোর ডাক্তারি আমি ছোট মশালা। তোকে কে বলেছিল আমার বোনকে আমার নামে এসব লিখে দিতে? তোকে সামনে পেলে আস্ত চিবিয়ে খামো শালা। ফোনের ওপাশে ফারিস ভাই এতটা রেগেছিল যে তার কথাগুলো যেন আগুনের মতো ঝরে পড়ছিল। সায়ান কিছুটা ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু তবুও সে শান্তভাবে বলল, ফারিস, তুই যা ভাবছিস ব্যাপারটা আসলে তেমন নয়। আমাকে একটু কথা বলার সুযোগ দে। কথা বলার কোনো দরকার নেই, তুই এখন আমার কাছে আসবি। কিন্তু ফারিস আর কিছু শুনতে রাজি ছিল না। ফোনের ওপাশ থেকে শেষ কথা শোনা গেল। ফারিস ফোন কেটে দিল। সায়ান ফোন হাতে নিয়ে স্তব্ধ হয়ে বসে রইল। কিভাবে ফারিস এত বড় ভুল ভুজায় পড়ল, আর এই পরিস্থিতি কিভাবে সামাল দেবে সেটাই ভাবতে লাগলো। ফোনে মেসেজ টোন বেজে উঠলে সায়ান চেক করে দেখে ফারিস একটা ঠিকানা দিয়েছে, সেখানে তাকে যেতে বলেছে। সায়ান দ্রুত ওয়ার্ড্রপ খুলে একটা শার্ট বের করলো। হুট করে পড়তে গিয়ে বোতামগুলো ভুল জায়গায় লাগিয়ে ফেললো। তবু সময় নষ্ট না করে সে আবার ঠিকঠাক করে নিল। দরজার দিকে পা বাড়াতেই তার মা পেছন থেকে ডাক দিলেন, এই সময় কোথায় যাচ্ছিস? ফারিসের সাথে দেখা করতে যাচ্ছি।
সায়ান থমকে দাঁড়ালো, কিছুটা গম্ভীর কণ্ঠে বলল। মা আর কিছু বলতে পারলেন না। সায়ান দ্রুত দরজা খুলে বেরিয়ে পড়ল। সায়ান বাইক চালিয়ে দ্রুত পৌঁছে যায়। গিয়ে দেখে ফারিস আগেই এসে দাঁড়িয়ে আছে। জায়গাটা ছিল একটা টং দোকান, সাথে একটা বড় খেলার মাঠ। এখানে সময় পেলেই সায়ান আর ফারিস বন্ধুরা মিলে আসতো আর কিছু সময় কাটাতো। আজও সায়ান আশা করেছিল হয়তো কিছু ভুল বোঝাবুঝি হবে, কিন্তু পরিস্থিতি ছিল ভিন্ন। সামনে এগিয়ে যেতেই ফারিস এক হাত বাড়িয়ে তাকে এক ঘুষি মারল। সায়ান চমকে গিয়ে বলল। এটা কি করলি? ফারিস চোখে রাগ আর অভিমান নিয়ে বলে ওঠে। আজকে তোর জন্য নাদিয়ার সাথে ব্রেকআপ হয়ে যাচ্ছিল, তুই এসব কেন লিখেছিস? সায়ান মুখে একটা আহ শব্দ করে বলল। আরে আমার কি দোষ? ওই মেয়েটা এসে তার ভাইয়ের নামে এসব লিখে দিতে বলল। আমি জানতাম না যে সেটা তোর বোন। ফারিস তীব্র রাগে তার দিকে তাকিয়ে বলল। একজন এসে বলল আর তুই লিখে দিবি? তোর আক্কেল দেখে তো আমি রীতিমতো নির্বাক হয়ে যাচ্ছি। সায়ান একটু ক্ষণস্থায়ী চুপ থেকে উত্তরে বলল। তোর যে বোন আছে সেটা তো কখনো বলিস নাই, উল্টো তো বলেছিলি তোরা 3 ভাই। একদিন সাদিক তো জিজ্ঞেস করেছিল তোর বোন আছে কিনা, তখনও মিথ্যা বলেছিলি তোর কোনো বোন নেই। ফারিস কিছুক্ষণ চুপ রইল, তারপর শান্ত কণ্ঠে বলল। এসব পাগল ছাগলের কথা বলি নাই কেন? আজকে তো দেখতে পেলি। তাছাড়া বন্ধুরা বোনকে নিয়ে কথা বলুক, এটা আমার পছন্দ না। সায়ান মাথা নেড়ে বলল। বুঝতে পেরেছি, চল বসে কথা বলি। দুজনের কাছের একটা দোকানে বসে পড়ল। ফারিস দোকানি মামাকে চায়ের অর্ডার দিয়ে সায়ানের দিকে তাকালো। সায়ান বলল। এবার বল, এত ছোট ব্যাপারের জন্য তোদের ব্রেকআপ হতে যাচ্ছিল কেন? ফারিস গভীর নিঃশ্বাস নিয়ে বলল। নাদিয়া সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, কিন্তু ও মনে করেছে আমি নাকি প্রতিদিন গোসল করি না। যা লিখেছিস তাতে ভুল বুঝে সব কিছু অন্যভাবে দেখেছে, আর এসব মিলিয়েই নাদিয়া আমাকে ভুল বোঝে। সায়ান আফসোসের সুরে বলল। তোদের যদি সত্যি ব্রেকআপ হয়ে যেত তাহলে আমি তোর বোনকে চকলেট কিনে দিতাম। ফারিস চোখ পাকিয়ে তাকালে সায়ান হেসে বলল। দেখ, এত সামান্য বিষয়ে যে ব্রেকআপ করতে পারে সে তো কিছু হলেই ডিভোর্সের কথা বলবে। তার চেয়ে ভালো এই হারাম সম্পর্কটা এখানেই শেষ কর। এসব সম্পর্কে কোনো শান্তি নেই। সামনের কথা শুনে হঠাৎ দাঁড়ালো ফারিস। সায়ানের দিকে তাকিয়ে বলল। খুব শীঘ্রই তুই আমার বিয়ের দাওয়াত পাবি। কথা শেষ করে ফারিস চলে গেল। সায়ান হতভম্ব হয়ে ফারিসের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। নিজে নিজেই বলল। আমি কি বললাম আর এই ছেলে কি বলে গেল? আজব ব্যাপার। বেশ কিছুদিন পরের কথা। একদিন হঠাৎ করেই নাবিহা এসে উপস্থিত হলো সায়ানের কেবিনে। সায়ান তাকে দেখে একটু অবাক হলেও কিছু বলার সুযোগ পেল না। নাবিহার সামনে রাখা চেয়ারে বসে পড়ল এবং মুচকি হেসে বলল। আপনাকে অনেক ধন্যবাদ। নিন চকলেট খান, আপনার জন্য আমার অনেক উপকার হয়েছে, তাই আপনাকে চকলেট দিতে এসেছি। নাবিহার গায়ে তখন স্কুলের ইউনিফর্ম। স্পষ্ট বোঝা যাচ্ছে সে সরাসরি স্কুল থেকে এসেছে। সায়ান গম্ভীর মুখে বলল। আমি চকলেট খাই না। নাবিহা সায়ানের গম্ভীর মুখ দেখে কিছুটা থমকে গেল, তারপর চকলেটটি সায়ানের টেবিলের ওপর রেখে বলল। আপনি চকলেট খান বা না খান এটা আপনার জন্য। আমি না হয় খাওয়ার চাপ দেব না, তবে ধন্যবাদ জানাতে এসেছিলাম সেটা তো নিতে পারবেন, তাই না? আমি যদি জানতাম আমার বন্ধু আপনার ভাই তাহলে কখনোই আপনার এই উপকার করতাম না। আপনার জন্য ফারিস আমাকে ভুল বোঝে। নাবিহা গালে হাত দিয়ে চিন্তায় ডুবে ভাবল। আমিও তো বড়সড় একটা থাপড় খেয়েছি, কিন্তু সে কথা কিছুতেই বলা যাবে না। সায়ান দৃষ্টি নিচে রেখেই বলল। আচ্ছা, আপনি ফারিসের ফোনে ঢুকে এত কিছু করলেন কিভাবে? ওর ফোনের পাসওয়ার্ড তো আপনাকে বলার কথা নয়। নাবিহা মুচকি হেসে দুষ্টু ভঙ্গিতে বলল। ভাইয়া তখন ঘুমাচ্ছিল, আমি তার ফোন নিয়ে তার হাতের ফিঙ্গার দিয়ে লক খুলে ফেলেছি। কেমন দারুণ না ব্যাপারটা? সায়ান হতভম্ব হয়ে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মাথা নেড়ে বলল। আপনি তো একেবারে ডেঞ্জারাস মেয়ে।